আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ভবনে দাপ্তরিক কার্যক্রম। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আত্মার শান্তি কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত। এবং কক্সবাজারের বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজে আগুন, 1 ক্রুর মৃত্যু ও 16 জনকে উদ্ধার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রিপোর্ট করছেন রিয়াজ ইসলাম। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে সকাল 10টা 40 গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। বেলা 11:30টায় কড়া নিরাপত্তায় হাদির সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ওসমান হাদির বড় ভাই ওমর তাকে স্বাগত জানান। ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সে সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাজিব বেগ। নাজিব, তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? হাসিব, একটু আগে নির্বাচন কমিশন সচিব আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি যেটা বলেছেন যে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান এনআইডি মানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে গেছেন। এই বিষয়ে হয়তো 24 ঘন্টার মধ্যে তাদের এনআইডি প্রাপ্তির যে বিষয়টি, সেটি তারা এনআইডি কার্যক্রম সেটি সম্পন্ন হবে। কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যে বিষয়টি আছে সেটি আগামীকাল ফুল কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এইটি তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, তফসিল ঘোষণার পরে এটি নির্বাচন কমিশন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যে বিষয়টি, সেটি আসলে ফুল নির্বাচন কমিশন তার বিশেষ ক্ষমতায় করে থাকে ভোটার তালিকা আইন অনুযায়ী। এই বিষয়ে কমিশন বলছে যে আগামীকালকে তারা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তারা মূলত ঢাকার যে গুলশানে যে তাদের বাসভবন আছেন সেই ঠিকানায় তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন তারেক রহমান। এর আগে কিন্তু ঢাকা সফরে এসে জুবাইর রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী, তিনি ভোটার হয়ে গিয়েছিলেন। 2007-08 সালে যখন কেয়ারটেকার সরকারের সময় যখন শামসুল হুদা কমিশন যখন এই ছবি সহ ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করে, সেই সময় কিন্তু তারেক রহমান 11 সরকারের মামলায় কারাগারে ছিলেন। পরবর্তীতে চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। এরপরে 17 বছর তিনি যেহেতু দেশের বাইরে ছিলেন, এই কার্যক্রমে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এবার দেশে এসে তিনি নিবন্ধন কার্যক্রম শেষ করলেন। তিনি বগুড়া 6 আসন থেকে অর্থাৎ বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। এর মধ্যে তার যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, কিন্তু যেহেতু ভোটার তালিকায় তার নাম নেই, আগামী 29 ডিসেম্বর
29 ডিসেম্বর হচ্ছে ভোট মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, এর মধ্যেই তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। এখন আগামীকালকে ফুল কমিশনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গতকাল যেটি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ তিনি যেটি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে এই যে বিশেষ ক্ষমতায় কমিশন এই বিষয়টি করে থাকে, অন্তর্ভুক্ত করে থাকে তফসিল ঘোষণার পরও, আশা করছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক ধরনের হয়তোবা সিদ্ধান্ত আমরা আগামীকালকেই জানতে পারবো যে তারেক রহমান যে এখন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যে বিষয়টি, সেটা তো আগামীকালকে আমরা জানতে পারবো। তবে কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল যে কমিশন চাইলে, বা এটি আইনে আছে, কমিশন চাইলে এটি তাদেরকে তারেক রহমানকে দিতে পারবে। হাসিব। নাজিব, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী ভবন থেকে সরাসরি জানাচ্ছিলেন নাজিব বেগ। কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুনে নূর কামাল নামে একজন ক্রুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে 16 জন ক্রুকে। আগুনে জাহাজের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সরার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। কক্সবাজার শহরের বাঘখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে ভোর 7টার দিকে আগুন লাগে। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে কোনো যাত্রী ছিল না। বোর্ডে শর্ট সার্কিট করে আগুনটা লেগেছে। তো আমরা 3টা ইউনিট কাজ করতেছি। ক্ষয়ক্ষতি এখন তো আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না, আমরা একটু পরেই জানাবো যখন আমরা এখন নিভে গেছে পুরো না, পুরো তো নিবে না, এখনো কাজ চলতেছে। ঘটনা তদন্তে BIWTA এবং ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক। 7টা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যায়। এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন, নৌ পরিবহন অধিদপ্তর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, BIWTA সবাইকে নিয়ে পর্যটন সবাই বলবো, যাতে যে জাহাজগুলা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের জাহাজগুলার কন্ডিশন আমরা পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনে যদি কোনো প্রয়োজন থাকে আমরা পদক্ষেপ। কি করে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক হাটটি 200 বছরের পুরনো বলে ধারণা করা হয়। হারাতে বসা বাংলার গ্রামীণ ঐতিহ্যের অনেকটাই এখনও ধরে রেখেছেন হাটের মানুষজন। শুধু কেনাবেচাই নয়, পর্যটনের অংশ হয়ে উঠেছে হাটটি। সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের সহযোগিতা পেলে হাটটি আরও দৃষ্টিনন্দন ও সম্প্রসারণ করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ব্রহ্মপুত্র নদীর তীরে প্রতি রোববার বসে কাইকারটেক হাট। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী সহ আশেপাশে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন তাদের পসরা নিয়ে। শাকসবজি, ফসল, গাছের চারা আর বীজের পাশাপাশি দেখা যায় হাঁস, মুরগি, কবুতর, বাঁশের খাঁচা, দা, বটি, কোদাল, নিড়ানি, মাছ ধরার জাল সহ গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সবকিছুই এই হাটে পাওয়া যায় নাকি। মাছ, মাংস, তরি তরকারি যা আছে ব্যাপারে সবই পাওয়া যায়। এটা টমেটোর চারা, এটা বেগুনের চারা, এটা বুতা মিষ্টি। ওয়েট কতটুকু? এটা 1.5 কেজি হবে, এটা 2 কেজি। পাতি, কুলা, টুকি, কল, হ্যাঁ, চালন, ডুলা, খাওয়া অনেক কিছু আছে। হাটে অনেকেই আছেন যারা ত্রিকালের সাক্ষী। কত বছর যাবত আপনি এই কাইকাটে? মনে করেন 60 বছর উপরে আছে। এই হাটে আমি 67 বছর ধরে বেশি। কত বছর যাবত এখানে আপনি? 60 বছর। হাট কমিটি বলছে, সরকারের সহযোগিতা পেলে হাটটি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। এই হাটের ভিতরে বৃষ্টিপাত হইলে এই হাজার হাজার লোক এখানে ধারণের বসানে সেই বৃষ্টি থেকে রক্ষা করবার জন্য কোনো এটার সুবিধা তারা পেতেছে না। এই জন্য হাটের ভিতরে পাকা রাস্তা দরকার। অনেকের ধারণা একসময় গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সংযোগ ছিল এই কাইকারটেক হাটের সাথে। নগরায়নের ফলে সারা পৃথিবী থেকে একইভাবে বাংলাদেশের স্থানীয় এই জাতীয় হাট বাজারগুলো উঠেই গেছে, কিন্তু কিছু কিছু টিকে আছে এখনও সংস্কৃতি, মানুষের আকুতি এবং জীবন আচারের একটি মিলন কেন্দ্র হিসেবে। এই বাজারই তার একটি উদাহরণ বহন করে। সংস্কৃতি সংরক্ষণের জন্য কতটা প্রয়োজন তা এই কাইকারটেক বাজার জ্বলন্ত। নারায়ণগঞ্জ থেকে শেখ সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে।
প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ৯১তম জন্মবার্ষিকীতে তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়েছে। দুপুরে চ্যানেল আই কার্যালয়ে বিশেষ আয়োজনে বই দুটির মোড়ক উন্মোচন করে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। রিপোর্ট করছেন সুলতানা হিমু। সময়ের গল্পকে যিনি তুলে ধরেছেন স্বমহিমায়, যা সাহিত্যকর্মে উঠে এসেছে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য, তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত রাবেয়া খাতুন। তার ৯১তম জন্মবার্ষিকীকে বিশেষ করে তুলতে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উন্মোচন করা হল তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থ। দ্য গার্ডেন নেমড মালনীছড়া নামে বাগানের নাম মালনীছড়া বইটি অনুবাদ করেছেন লেখক মোজাফফর হোসেন। নিশান অব 71 নামে রাবেয়া খাতুনের কিশোর উপন্যাস ৭১-এর নিশান অনুবাদ করেছেন লেখক রিফাত কামাল সাইফ। বই দুটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। রাবেয়া খাতুনের লেখনী অনুপ্রেরণার উৎস, এমনটাই মনে করেন লেখক ও বিশিষ্টজনরা। রাবেয়া খাতুন ল্যাঙ্গুয়েজের মধ্যে এমনভাবে ইনবিল্ড তৈরি হয়ে গেছেন, ভাষাটা তৈরি করেছেন আমাদের জন্য, যে এই ভাষাটা চর্চা করতে গেলে রাবেয়া খাতুন আমাদের আসবেন অনিবার্যভাবেই। আমাদের নতুন জেনারেশন যারা হয়তো বাংলা পড়তে পারে না, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, তাদের জন্য এই বইটি উপযুক্ত বই হতে পারে। আয়োজনে আমন্ত্রিত অতিথিরা বলেন, বাংলা সাহিত্যের প্রসারে অনুবাদের বিকল্প নেই। রাবেয়া খাতুনের লেখা বাংলা ভাষাভাষীদের কাছে যেমন পরিচিত, আদৃত, ভালোবাসার মোড়কে আচ্ছন্ন। বাংলা সাহিত্যকে অনুবাদ করা খুবই জরুরি দরকার। আমাদের লেখাগুলোকে যদি আমরা অনুবাদ করতে চাই, তাহলে সেগুলো বিশ্বের বড় বড় প্রকাশনা সংস্থা থেকে করতে হবে। তাহলে হয়তো কিছুটা আমাদের পাঠক, সারা বিশ্বের পাঠকের দৃষ্টি কাড়বে। আয়োজনে ব্যক্তি রাবেয়া খাতুন ও লেখক রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন তার স্বজনরা। খুব ভালো একটি প্রচেষ্টা হয়েছে এবং এর মাধ্যমে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দৃষ্টান্তমূলক একটি বই হবে ৭১কে জানার ব্যাপারে। খুবই ভালো প্রস্তাব। আমরা সবাই মিলে যদি বই নেই, মাঝারের কাছ থেকে নিয়ে বইগুলো যদি বিভিন্ন স্কুলে দিতে পারি, প্রথমে ঢাকায় দেই, তারপরে বাইরের স্কুলে দেবো, এই প্রস্তাবটা খুবই ভালো। সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সাহিত্য সংশ্লিষ্ট ও পাঠকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। দেশের টেক্সটাইল খাতের দক্ষ মানব সম্পদ তৈরিতে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কেবল ডিগ্রি অর্জন নয়, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে দেশের পোশাক শিল্পের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার জিলা স্কুল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাত ৯টার দিকে ব্যান্ড তারকা জেমসের সঙ্গীত পরিবেশনের কথা ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই অনুষ্ঠানস্থলে হামলা চালায় একদল বহিরাগত। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যায়, তবে পণ্ড হয়ে যায় জেমসের অনুষ্ঠান। আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম রাত ১০টার দিকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এ ঘটনায় জেলা স্কুলের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে সোমালিল্যান্ডকে প্রথমবারের মতো কোনো দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এই স্বীকৃতির পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তিও সই হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দি রহমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে একে কৌশলগত অংশীদারিত্বের সূচনা বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার্ড জানান, দুই দেশ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে, যার আওতায় রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস খোলা হবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। এবছর নেত্রকোনায় রোপা আমনের ভালো ফলন হলেও কিছু এলাকায় ইঁদুরের আক্রমণে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বারহাট্টা ও আটপড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে পাকা ধানের ক্ষতিতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পাহাড় আর সমুদ্রের নীল জলরাশির ছোঁয়ায় আবুকাহন। 3 দিনের টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। বছর শেষে ব্যবসা ভালো হয় খুশি পর্যটন সংশ্লিষ্টরাও। এদিকে আনন্দ ভ্রমণ নির্বিঘ্ন করতে পর্যটক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জানাবো খেলার খবর। আর খেলার খবরের শুরুতেই থাকছে বিপিএল টি-20 প্রসঙ্গ। বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে ঢাকা ক্যাপিটালসের ওয়ার্ম আপের সময় হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। হাসপাতালে নেওয়ার পর জানা যায় মাঠের মানুষ মাঠ থেকে পাড়ি জমিয়েছেন অনন্ত লোকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সেই খবর জানাচ্ছেন তানভীর আহমেদ। বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনের খেলা চলছে, এর মধ্যেই ঢাকা ক্যাপিটালসের খেলা চলছে। আজকে প্রথম খেলা ছিল। খেলা শুরুর 25 মিনিট থেকে 30 মিনিট আগে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জেকি মাঠে অসুস্থ হয়ে পড়েন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে হসপিটালে নেওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী জানিয়েছেন মাহবুব আলী জেকি হসপিটালে নেওয়ার পর তার কোনো রেসপন্স পায়নি, তাকে ওইখানেই হসপিটালে মৃত ঘোষণা করা হয়। আমরা যখন মাঠ থেকে দেখেছি তিনি প্র্যাকটিসে এসেছিলেন মাঠ খেলা শুরু হওয়ার আগে, সেখান থেকে তাকে যখন মাটিতেই পর্যায়ে অসুস্থ হয় তখন তাকে সিপিআর দেওয়া হয়, কিন্তু মাঠে তার কোনো সিপিআর দেওয়ার পর তার কোনো রেসপন্স পাচ্ছিল না। সেখান থেকেই তাড়াহুড়া করে অ্যাম্বুলেন্স এসে হসপিটালে নেওয়া হয়, সিলেটের একটি বেসরকারি হসপিটালে তাকে নেওয়া হয়েছে। কিন্তু হসপিটালে নেওয়ার পরই তাকে মৃত ঘোষণা করা হয়। মাঠে কিন্তু খুব একটা সময় নষ্ট হয়নি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এদিকে মাঠেও খেলা চলছে। বিসিবি থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি অফিসিয়ালি কোন সিদ্ধান্ত আসবে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে। মাঠের খেলোয়াড়রা হয়তো এখন পর্যন্ত এই খবরটি জানেন না। খেলা এখনও মাঠে চলছে। বিসিবি পরবর্তীতে কী সিদ্ধান্ত নেয় আমরা আপনাদের জানিয়ে দিব। ধন্যবাদ তানভীর। সহকারী কোচের মৃত্যুর শোক নিয়েই বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। তাদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শান্ত মুশফিকের রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। ওদিকে অপরাজিত একাদশ নিয়েই মাঠে নেমে আসরের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া রাজশাহী এদিন খুব একটা সুবিধা করতে পারেনি। 85 রানে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে রয়েছে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। আসরের প্রথম ম্যাচ খেলতে নেমে ঢাকার বিদেশি বোলার ইমাদ ওয়াসিম 16 রানে 3 উইকেট নিয়ে ধস নামিয়েছেন রাশির ইনিংসে। Sylhet, quite famous for tea mountains, tea plantations, lovely and crispy greenery, very different to where we come from, Wakar. Yeah, last time. শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সের সংগ্রহ 6 উইকেটে 110 রান। মেলবোর্নে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট দ্বিতীয় দিনে জিতে নিয়েছে ইংল্যান্ড। স্বাগতিক অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে 2011 সালের পর অজিদের মাটিতে প্রথম টেস্ট জিতল ইংলিশরা। এর আগে প্রথম দিন 20 উইকেট পতনের পর দ্বিতীয় দিনে আসতে পারে ম্যাচের ফল, তা অনেকটাই অনুমিত ছিল। বিনা উইকেটে 4 রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও ইংলিশ বোলার ব্রেন্ডন কার্সের 4 ও বেন স্টোকসের 3 উইকেট শিকারে 132 রানে গুটে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। 175 রানের টার্গেটে খেলতে নেমে বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির 51 রানের ওপেনিং জুটি জয়ের সুবাতাস দেয় থ্রি লায়ন্সদের। পরে জ্যাকব বেথেলের 40 রানের ইনিংসে জয়ের পথ সহজ হয় ইংল্যান্ডের। 6 উইকেটে 178 রান তুলে সফরকারীদের জয় নিশ্চিত করেন 18 রানে অপরাজিত থাকা হ্যারি ব্রুক ও 3 রান করা জেমি স্মিথ। হারলেও 3-1 ব্যবধানে সিরিজ নিজেদের পকেটেই রেখেছে অস্ট্রেলিয়া। নতুন বছর 4 জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি। এবার একটি অন্য প্রসঙ্গ।
বাংলা একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভায় তুলে দেওয়া হলো রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার। প্রখ্যাত এই কথা সাহিত্যিকের ৯১তম জন্মবার্ষিকীতে এই পুরস্কারে ভূষিত হলেন কথা সাহিত্যিক আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেন ফেলো, জীবন সদস্য ও সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর কথা সাহিত্যের সামগ্রিক মূল্যায়নে সুব্রত বড়ুয়া রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তরুণ লেখক ক্যাটাগরিতে একই পুরস্কার পান কথা সাহিত্যিক আনিসুর রহমান। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখার সঙ্গে আমরা একেবারে প্রথম থেকেই পরিচিত ছিলাম এবং তার লেখায় মানুষের জীবন, আমাদের অন্তরঙ্গ জীবন, আমাদের সমাজ জীবন যেভাবে প্রতিফলিত হয়েছে সেটি খুব বড় ব্যাপার। আমি এই পুরস্কার পেয়ে আমি আবারও বলছি, আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বাংলা একাডেমি যে ধরনের পুরস্কার দেয় মূলত, তো এখানে তরুণ লেখকদের কাজ মূল্যায়ন করা, তাদেরকে পুরস্কার দেওয়ার মানে জায়গাটা কিন্তু কম। তো আমি বলবো যে এক্ষেত্রে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার যেটা বাংলা একাডেমি দেয়, তো সেটা ব্যতিক্রম। এছাড়া ছিল প্রবন্ধ ও বিজ্ঞান সাহিত্য এবং নাট্যজন সহ অন্যান্য ক্যাটাগরি। পুরস্কার প্রাপ্তি তো গর্বের, আনন্দের, সবসময় অনুপ্রাণিত করে, এটা তো নিঃসন্দেহে। কিন্তু আমরা যখন কাজটা করি তখন কোনো পুরস্কারের আশা বা কোনো কিছুই মাথার মধ্যে থাকে না, কাজটাকে ভালোবেসেই করি। আপনি যদি উৎসাহী হন, আরও ভবিষ্যতে ভালো কাজ করেন, আরও পুরস্কার পাবেন। বিশেষ করে জনগণের ভালোবাসা পাওয়া, জনগণের কল্যাণে কাজ করার তার চেয়ে বড় পুরস্কার অন্য কোনোটাই নাই। এবছর মোট ৮টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হলেন ৯ গুণীজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ভবনে দাপ্তরিক কার্যক্রম। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আত্মার শান্তি কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত। কক্সবাজারের বাঘখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজে আগুন, এক ক্রুর মৃত্যু ও ১৬ জনকে উদ্ধার। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার প্রদান। প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। সিলেটে বিপিএলের ম্যাচ শুরুর আগে মাঠে অসুস্থ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি, হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা। এবং নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে ২০০ বছরের ঐতিহ্য বহন করছে কাইকার টেক হাট। কেনাবেচার পাশাপাশি হয়ে উঠেছে পর্যটনের অংশ। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সঙ্গে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।